আমার নাম অঙ্কিতা। আমার বয়স 22 বছর। আর আমি মুর্শিদাবাদেই থাকি। আমার সব সময় মনে হতো যে সবকিছু নর্মাল হয়েও কেমন যেন নর্মাল না, আর যেটা হচ্ছে সেটাও বেশি দিনের জন্য নয়। এসব ভেবে ভেবেই আমার মাথা ব্যথা করে। আর একদিন যদি এই লোকের সাথে আমাকে থাকতে হয় তাহলে আমি পাগল হয়ে যাব। কখনো কখনো মনে হতো আমি একটা পাগলি, আবার কখনো কখনো মনে হতো আমি না আমার স্বামী পাগল। আমি ঠিক করতে পারছি না আমাদের দুজনের মধ্যে কে পাগল। সামান্য এক ফিটকিরি আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। কেউ ভাবতেও পারে না একটা ছোট্ট সাধারণ ফিটকিরি আমার জীবন কিভাবে অতিষ্ঠ করে তুলেছে। প্রতিদিন আমার স্বামী রজত এক নতুন ধরনের ফিটকিরি এনে ওটাকে এমন ভাবে আগলে রাখতো যেন মনে হয় কোনো হিরে মানিক্য। ও প্রতি 10 মিনিট অন্তর অন্তর ফিটকিরি দেখে যেত যে ওটা নষ্ট হয়ে যায়নি তো, বা কেউ চুরি করে নিয়ে যায়নি তো। কখনো ওটাকে লকারে রাখতো, আবার কখনো সুটকেসে যত্ন করে রাখতো, আবার কখনো কখনো রান্নাঘরে কৌটার মধ্যে লুকিয়ে রাখতো। কি এমন আছে এই ফিটকিরির মধ্যে যার জন্য রজত এত পাগল? আর ও ফিটকিরি এত খেয়াল রাখতো যে বিয়ের সময়ও ফিটকিরিটাকে কাজ ছাড়া করেনি। বাসর রাতেও আমার সাথে দু এক কথা বলেনি। ফিটকিরি নিয়েই বাথরুমে ঢুকে যায়। 3 ঘন্টা কেটে যাওয়ার পরেও আসে না দেখে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখলাম রজত বিছানায় নেই। আমি অবাক হয়ে ভাবতাম লাগলাম সারা রাত কি ও বাথরুমেই ছিল। তারপর ও যখন বাথরুম থেকে বেরোলো তখনও ওর হাতে ওই ফিটকিরি প্যাকেটটাই ছিল। রজত ফিটকিরি নিয়ে অনেকক্ষণ বাথরুমে বসে থাকতো, আর বাথরুম থেকে বেরিয়ে বলতো, আহ কি শান্তি। ও কোন শান্তির কথা বলতো কে জানে। সেই দিন থেকে আজ অবধি বিয়ের প্রায় 3 মাস হয়ে গেছে। প্রতিদিন রজত বাথরুমে ঢোকার সময় এবং বেরোনোর সময় ওর হাতে ফিটকিরি প্যাকেটটা থাকতো। বাথরুমে ঢোকার সাথে সাথে কলের জল পড়ার আওয়াজও পেতাম। তারপর অনেকক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে বলতো, আহ কি শান্তি। এটা নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম, আর এটা কাউকে বলতেও পারতাম না। তাই এর রহস্য জানার জন্য একদিন আমি বাথরুমের জানলা দিয়ে উঁকি মেরে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়, আর আমার হুঁশ উড়ে গেল। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসতেন, কারণ আমি ওনাদের সবচেয়ে ছোট সন্তান। আমাদের পরিবারে আমার বাবা মা আর আমার এক দাদা ও দিদিও ছিল। আমার বয়স যখন 7 বছর তখন পিকনিকে যাওয়ার সময় আমাদের গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্ট এতটা ভয়ঙ্কর ছিল যে আমার মা বাবার সাথে সাথে আমার দাদা দিদিও মারা যায়। কিন্তু ভগবানের হয়তো ইচ্ছা ছিল আমাকে বাঁচিয়ে রাখার, তাই এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচে গেলাম। আমি অনাথ হলেও ভরণ পোষণ নেওয়ার ভয়ে কেউ আমাকে দেখতেই আসেনি। একমাত্র আমার বাবার সৎ ভাই আমাকে নিয়ে তাদের বাড়িতে রাখে। আমি আমার চাচা চাচির বাড়িতে তাদের মেয়েদের পুরনো জামা কাপড় এবং উচ্ছিষ্ট খেয়ে কোনো রকমে বাঁচতে লাগলাম। আমার চাচা চাচি আমাকে সব সময় কটু কথা বলতো। এরপর আমি যখন যুবতী হলাম তখন আমার চাচা চাচি আমাকে তাদের ঘাট থেকে নামানোর জন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। বিয়ের পর বিদায়ের সময় চাচি আমাকে বললেন যে
এরপরে শ্বশুর বাড়িতেই থাকবি, এখানে আসার কোনো দরকার নেই। যাই হোক না কেন চুপচাপ পড়ে থাকবি, তালাক নিয়ে আবার ফিরে আসিস না। আমি মনে মনে ভাবতে লাগলাম, চাচি একথা কেন বলেছে? এখনো আমার বিদায় হয়নি আর চাচি তালাকে অবধি পৌঁছে গেছেন। তাহলে কি ছেলের কোনো দোষ আছে, নাকি ওদের বাড়ির লোকজন খুব খারাপ? এখন বুঝতে পারছি চাচি কথাগুলো কেন আমাকে বলেছিল। যেন ছেলে বিয়ের প্রথম রাতে বউয়ের সাথে সম্পর্ক স্থাপন না করে, সারা রাত বাথরুমে বসে থাকে। তার মাথায় কি অবস্থা! লজ্জার কারণে এই প্রশ্ন আমি রজতকে করতেও পারছি না, কারণ নতুন বউয়ের এই সব প্রশ্ন করার শোভা পায় না। আর হতেও তো পারে আমার স্বামী অনেক রাতে এসে ঘুমিয়েছিল, তারপরে আবার খুব সকালে উঠে স্নান করতে বাথরুমে ঢুকেছে। কথা ভেবে আমি মনকে সান্ত্বনা দিলাম, কিন্তু এই সান্ত্বনা আমার কোনো কাজে আসেনি, কারণ রজত প্রতিদিনই এই অদ্ভুত কাজ করত। বিয়ের এক মাস হতে না হতেই আমার শাশুড়ি নাতি নাতনির কথা বলতে শুরু করলেন, কিন্তু তিনি জানতো না যে তার ছেলে এই এক মাসে একটা দিনও আমাকে স্পর্শ করেনি। আমি লজ্জার কারণে কাউকে বলতে পারছি না। এক মাস পর যখন চাচির সাথে দেখা করতে তার বাসায় গেলাম, চাচি আমাকে দেখে আটকে উঠে জিজ্ঞেস করলে, তুই ওই বাড়ি থেকে একেবারে চলে আসিসনি তো? চাচির প্রশ্নে অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি এই একই কথা আমার বিদায়ের দিনও বলেছিলেন। এক মাস পর তার সঙ্গে দেখা করতে এসেছি, তবুও সে এমন অদ্ভুত কথা বলেছে। আমি চাচিকে বললাম, আমি শুধু এখানে আপনাকে দেখতে এসেছিলাম। আমি মন খারাপ হয়ে ওখান থেকে বাড়ি ফিরে দেখি আমার স্বামী রজত ফিটকারি নিয়ে বাথরুমে যাচ্ছে। সে তার বউ এর থেকে ফিটকারিকেই বেশি ভালোবাসে। মাঝে মাঝে আমি ভাবি, আমি চুপ করে থাকবো, নিজের রাগকে কন্ট্রোল করব, আর ভাগ্য ভেবে এটাকেই মেনে নেব। পরের মুহূর্তেই ভাবলাম কেন আমি চুপ থাকবো, বরং আমার স্বামী পুরো সত্যটা সবার সামনে তুলে ধরবো। কিন্তু এটা শুধু স্বপ্নেই করতে পারে, বাস্তবে দুঃখ পাওয়া ছাড়া কিছুই করতে পারছি না। তাই এখন আমি নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখতে শুরু করেছি। এখন জামা কাপড় ধোয়া, রান্না বান্না এবং ঘর গোছানোর দিকে সমস্ত মনোযোগ দিলাম। আমি চাচার বাড়িতেও কাজে মেয়ের লোক ছিলাম, আর স্বামীর ঘরে আসার পরও কাজের মেয়ে হয়ে আছি। তাই ভাবলাম, আর কতদিন এভাবে থাকবো? রজতের সঙ্গে কথা বলতে হবে। একদিন ইশারায় ওকে বুঝিয়ে দিলাম, তার মা নাতি নাতনি ডিমান্ড করেছে। এই কথা শুনে যেন কারেন্টের শক খেলো। তারপর বলল, এটা কখনোই সম্ভব না, এটা এখন কোনো মতেই সম্ভব না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, কারণ আমি আগে থেকেই সন্দেহ করেছিলাম যে আমার স্বামী নপুংসক। তাই তিনি প্রতি রাতে ফিটকিরি অজুহাতে বাথরুমে গিয়ে আমার ঘুমানোর অপেক্ষায় থাকেন। নইলে কোনো সাধারণ লোক নিজের বউকে বসিয়ে রেখে বাথরুমে সারা কাটাতে পারে? রজতের এই সত্যটা সবার সামনে প্রকাশ করতেই হবে। তাই একদিন ভাবলাম আমি ঘুমের ভান করে থাকবো, তারপর দেখবো রজত রাতে কি করে। তাই আমি সবাইকে বললাম, আমার শরীরটা আজকে ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, তাই আমাকে ডাকবে না। এই কথা শুনে রজতের মুখে হালকা হাসি ফুটে উঠল। রজত তাড়াতাড়ি আমাকে বলল, ঠিক আছে, যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি ঘুমাও, আমি তোমাকে ডিস্টার্ব করব না। বলেই রুমের লাইট অফ করে বাইরে বেরিয়ে গেল। এটা সত্যি যে সারাদিন পরিশ্রম করার ফলে ক্লান্ত হয়ে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়তাম, কিন্তু আজ আমি জেগে থাকার জন্য
আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। যেহেতু আমি ঘুমকে আটকাতে পারতাম না, তাই দিনের বেলায় শাশুড়িকে বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমাতে চাই। আমার শাশুড়ি ভাবলেন আমি প্রেগনেন্ট, তাই তিনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘরের কাজ অন্য কেউ করে নেবে, তুমি ঘুমাও। আমি দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নিয়েছি যাতে রাতের বেলা জাগতে পারে। প্রায় 1 ঘন্টা পরে রজত রুমে এসে ভাবলো আমি গভীর ঘুমে ঘুমিয়ে আছি। আমি দেখলাম যে ফিটকারি প্যাকেটটা নিয়ে বাথরুমে গেল। বাথরুমে ঢুকে বাথরুমের দরজা বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমি উঠে পড়ি। আমি নির্ভয়ে ছিলাম, কারণ আমি জানি সে এখন বাথরুম থেকে বের হবে না। আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছনে গেলাম, যেখানে বাথরুমের জানলা ছিল সেখানে দাঁড়িয়ে দেখলাম জানলায় অনেক উঁচুতে, আমি নাগাল পাবো না, তাই তাড়াতাড়ি ঘরের একটা চেয়ার আনতে গেলাম। তখন রাত প্রায় 2টা বাজে। বাড়ির সবাই ঘুমাচ্ছিল, তাই কেউ আমাকে দেখতে পায়নি। তবুও ভয় পাচ্ছিলাম আর ভয়ে আমার শরীর কাঁপছিল। আমি চেয়ারটা এনে জানলার নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে রজত এতক্ষণ বাথরুমে কি করে তা জানার জন্য ভিতরে তাকাতেই আমার পা কাঁপছে বলে মনে হলো ও আমি ঠিকমতো দাঁড়াতে পারছি না, পাছে পড়ে না যায়। তাই নিজের মনে সাহস জুগিয়ে আবার দাঁড়ালাম, কিন্তু বাথরুমের জানলায় উঁকি দিয়ে সামনে দৃশ্য দেখে আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। প্রায় চেয়ারে থেকে পড়েই যাচ্ছিলাম। রজত ফিটকিরি দিয়ে এ কি ধরনের কাজ করছে, ওর মাথা ঠিক আছে তো? আমি অনেক কষ্টে নিজেকে সামলে ঘরে ফিরতেই আমার চোখ জল এসে গেল আর আমি কাঁদতে লাগলাম। আজ আমার চোখের সামনে আমার সত্যটা দেখেছি। আজ আমার চোখের সামনে আমার স্বামীর সত্যিটা দেখেছি। রজত কেন এতদিন আমার কাছে আসেনি এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর কি কারণে আমার স্বামী আমার থেকে দূরে দূরে থাকে। আমি নিশ্চিন্ত যে চাচি রজতের সত্যিটা খুব ভালো করেই জানলেন, তাই তিনি আমাকে এসব কথা বলতেন। তিনি ইচ্ছা করে আমাকে এই জাহান্নামে ঠেলে দিয়েছেন, না হলে আমার জন্য ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ এসেছিল, কারণ আমি ভীষণ সুন্দরী আর তারা আমাকে দেখলেই পছন্দ করতেন। কিন্তু চাচির মনে ভয় ছিল যে আমি যেন তার মেয়েদের চেয়ে ভালো সম্বন্ধ না পাই, তাই তিনি আমাকে এই লোকটির সাথে বিয়ে দিয়েছেন। আমি ভেবে নিয়েছি যে আমি কখনোই চাচিকে ক্ষমা করব না। তিনি মরার পরে এজন্য তাকে ঈশ্বরের কাছে জবাব দিতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে আমার শ্বশুরবাড়ির লোকেরা রজতের ব্যাপারে জানে না, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের কাজে খুব ব্যস্ত, তাই তাদের কারো এত সময় নেই যে অন্যের দিকে নজর দিয়ে দেখবে যে সে কি করে এবং কেন করছে। এটাই একমাত্র কারণ যে আজ পর্যন্ত কেউ আমার স্বামীর দিকে নজর দেয়নি। তাকে বিয়ে দেওয়ার তাদের কর্তব্য মনে করে তার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। অধিকাংশ পিতামাতা মনে করেন এই সন্তানকে বিয়ে দিতে পারলেই সকল দায়িত্ব থেকে মুক্তি, কিন্তু তাদের ছেলে বিয়ের যোগ্য কিনা তা না জেনে বিয়ে দিয়ে দেন। তারা এভাবে একজন নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করেন এবং বদনামের ভয়ে ছেলেটিও কাউকে বলে না যে আমি বিয়ে অযোগ্য। নপুংসক, বিয়ের অযোগ্য নপুংসক। তাই আমার মতো অসহায় ও নিষ্পাপ মেয়ের ভাগ্যে এমন পুরুষ পড়ে, আর তারা সারা জীবন মুখ বন্ধ রেখে কাটিয়ে দেয়। কিন্তু আমি সেই টাইপের মেয়ে না যে চুপ করে থাকবো। এতে তো আমি কোনো পুরস্কার পাবো না, উল্টে শ্বশুরবাড়ির লোকেরা
সারা জীবন সন্তান না হওয়ার জন্য কটূক্তি করবে এবং আমাকে বন্ধা বলবে। আমি ভাবতে ভাবতে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখন সমস্যা হলো আমি কি করব, কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নেই। অন্যদিকে চাচি আমাকে তার বাড়িতে যেতে নিষেধ করেছেন, কিন্তু তবুও আমি চুপ করে থাকবো না। অনেক সহ্য করেছি, কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমার কেউ নেই বলেই কি রজত আমার সাথে চিটিং করবে? এর থেকে হেস্তনেস্ত করার জন্য রজতের বাথরুম থেকে বের হওয়ার অপেক্ষায় বসে রইলাম। অনেকক্ষণ পর রজত বাথরুমে থেকে এসে আমাকে জেগে থাকতে দেখে অবাক হয়ে যায়। আমি রেগে গিয়ে ওর কলার চেপে ধরে চিৎকার করে বললাম, তুমি সত্য লুকিয়ে আমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট করলে কেন? রজত এমন ভাব করলো যেন কিছুই জানে না। ওনার রাগে মনে হচ্ছিল খেয়ে ফেলি। ও আমার সামনে ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু আমি জানি ও একটা শয়তান। চালাকি করে ওকে আমার সাথে থাকতো চালাকি করে করে আমার সাথে থাকতো। আমার বোঝা উচিত ছিল যে কোনো একটা ব্যাপারে তো নিশ্চয়ই আসে, যার কারণে সে আজ পর্যন্ত আমার কাছে আসেনি। সে যে নপুংসক সেটা বলতে সে ভয় পেত, কারণ লোকে হাসি ঠাট্টা করবে, অপমান করবে। তাই সে বিয়ে করে সব দোষ স্ত্রীর উপর চাপাতে চেয়েছে। আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা আসছিল। আমাদের বিয়ে 3 মাস হয়ে গেছে এবং গত 3 মাস ধরে আমি ডিপ্রেশনে ভুগছি। আমি রজতের কলার ধরে তাকে প্রশ্ন করলাম। তখন সে আমার দিকে এমন অবাক হয়ে তাকিয়ে রইলেন যে বিশ্বাস করতে পারছেন না যে আমি তার মিথ্যাটা ধরে ফেলেছি। রজত হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমি আমার জিনিসপত্র গুছাতে শুরু করি। আমি রজতকে বললাম যে এমন জঘন্য কাজ করেছো, তোমার তো লজ্জা পাওয়া উচিত, কিন্তু আমি তোমার মতো নপুংসকের সাথে থাকবো না। আর এই কারণে তোমার কাছে এই ফালতু ফিটকিরি নিজের জীবনের থেকে বেশি মূল্যবান? রজত দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে আমার সব কথা চুপচাপ শুনছিল। মনে হচ্ছে যে সে যেন বুঝতেই পারছে না আমি কি বলছি। আমি জিনিসপত্র প্যাক করে দরজার দিকে হাঁটতে লাগলাম। বাড়ির সবাই ঘুমাচ্ছে। আমি বাড়ি গেটেও পৌঁছতে পারিনি। এমন সময় রজত দৌড়ে এসে আমার হাত ধরে জোর করে টানতে টানতে ঘরে নিয়ে গেল। আমি চিৎকার করার চেষ্টা করলে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার বন্ধ করে দিল এবং আস্তে করে আমাকে চুপ থাকতে বলল। তারপর বিছানায় বসে ঘরের দরজা বন্ধ করে দিল। আমি দরজার দিকে যাচ্ছিলাম, কিন্তু সে আমাকে ধরে বিছানায় ফেলে দিয়ে বলল, তোমাকে না আসতে কথা বলতে বলছি। এবার একবার বললে কি তুমি বুঝতে পারো না? চুপচাপ বসো, একটু শান্ত হয়ে আমার কথাগুলো শোনো। ও আর এত রাগে তুমি কোথায় এত রাতে তুমি কোথায় যাবে? তুমি কি লোককে গুজব রটাতে সুযোগ করে দিতে চাও? রজতের এই কথা শুনে আরো বেশি রেগে গেলাম। আমি বললাম, তুমি কি মনে করো তুমি লোকের কাছ থেকে বেশি দিন সত্য লুকিয়ে রাখতে পারবে? আমি সমস্ত লোকের চিৎকার করে বলবো, তুমি বিয়ের যোগ্য নও, তুমি নপুংসক। তুমি তো আমার জীবনে নিয়ে ছিনিমিনি খেলেছ। তোমাকে কখনোই ক্ষমা করব না। রাগে আমার কাণ্ড জ্ঞান ছিল না, তাই মুখে যা আসছিল তাই বলছিলাম। এই সব শুনে রজত আমার গালে জোরে থাপ্পড় মারল। আমি তার চর সইতে না পেরে নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেলাম আর কাঁপতে লাগলাম। আমি হতবাক হয়ে কোনো রকমে রজতের দিকে তাকালাম। আমার স্বামী যে আমার গায়ে হাত তুলতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। পরে মুহূর্তে জ্বরের যন্ত্রণা ভুলে স্বামীর সামনে দাঁড়ালাম। তারপর বলতে লাগলাম, তুমি
তারপর বলতে লাগলাম, তুমি আমাকে মারলেও আমি এই বাড়িতে থাকবো না। আমি চিৎকার করে করে স্বামীর সঙ্গে কথা বলতে লাগলাম। রজত বলল, রজত আবার বলল, আস্তে আস্তে কথা বলো, না হলে বাড়ির সবাই উঠে পড়বে। রজত রেগে গেছিল, তার চোখে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। রজত বলল, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না, তুমি ভুল ভাবছো। আমি নপুংসক নই, আমি একটা গুরুতর অসুখের শিকার। এক কবিরাজ আমাকে বলেছিলেন ফিটকিরির ব্যবহারে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আগে আমি ভালো ছিলাম, কিন্তু গত 6 মাস ধরে আমার শরীরে খুব চুলকায় এবং এক এবং এর থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয়। তাই আমার ধারে কাছে কেউ আসতো না। আমি অনেক ভালো ভালো ডাক্তারকে দেখিয়েছি, দামি দামি ওষুধও খেয়েছি, অনলাইনে দেখে ঘরোয়া টোটকা ব্যবহার করেছি, কিন্তু এতে সাময়িক উপকার পাওয়া যেত। কিন্তু এখন এই রোগ অনেক বেড়ে গেছে। বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করে এটা বুঝলাম যে আমার রক্তের মধ্যে এই ইনফেকশনের সংক্রমণ হয়েছে। কয়েক বছর আগে যখন আমি অসুস্থ ছিলাম তখন আমার রক্তে দরকার পড়ে, তখন ডাক্তার পরামর্শে একজন লোক আমাকে রক্ত দেন। তারপর থেকে আমি এই রোগের শিকার। ডাক্তারের বক্তব্য হলো ওই লোকটি রক্তে অ্যালার্জি ছিল, তাই আমার রক্তে ইনফেকশন হয় এবং আমার সমস্ত শরীরে অ্যালার্জি হয়। সেই লোকটি রক্ত আমার শরীরে মানেনি। তারপর থেকে আমার অবস্থা এই। ডাক্তার বলছিল যে আপনি যদি কারো কাছে যান তবে তারও এই রোগ হবে, কারণ এই রোগটি ছোঁয়াচে। সেজন্য আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম। ফিটকিরি ব্যবহার করলে কয়েক ঘন্টার জন্য আরাম পেতাম। আমিও অনুভব করতে পারতাম যে এটা সাধারণ রোগ না, বরং একটা ভয়ঙ্কর এবং ছড়িয়ে পড়া রোগ। আমি চাইনি তোমার এই রোগ হোক। অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু রোগ ধীরে ধীরে বাড়তেই থাকে। তারপর একজন আমাকে এক বিখ্যাত কবিরাজের কথা বলে। আমি তার কাছে যাই। তিনি ভালো করে চেক আপ করে আমাকে বলে যে আমি খুব শীঘ্রই ভালো হয়ে যাব। একদিন কবিরাজ আমার চিকিৎসা শুরু করেছে। এদিকে কবিরাজ আমার চিকিৎসা শুরু করেছে, আর অন্যদিকে আমার বাড়ির লোকেরা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কারণ আমার এক বোন লন্ডন থেকে এসেছে, আর ওর পক্ষে কয়েক বছর লন্ডন থেকে আসা সম্ভব নয়। আমি আমার আমার বাবা মাকে অনেক বলেছি আমি এখনই বিয়ে করব না, কিন্তু কেউ আমার কথা না শুনে আমাকে না জানিয়ে বিয়ের তারিখ ঠিক করে ফেলে। যখন আমি কবিরাজকে সমস্ত কথা খুলে বললাম তখন কবিরাজ আমাকে বলেন, এখন তোমার বিয়ে হওয়াটা ঠিক না, অসুখ ঠিক না হওয়া পর্যন্ত তোমার কাছে কারো যাওয়া ঠিক না। আমি আমার বাড়ির প্রত্যেকের সাথে দূর থেকে কথা বলতাম। যেহেতু বিয়ের তারিখ ঠিক হয়েছে, তাই কবিরাজ বললেন তোমাকে তোমার স্ত্রী থেকে দূরত্ব বানিয়ে থাকতে হবে, দূরত্ব বাড়িয়ে থাকতে হবে যতদিন না সব ঠিক হয়। কবিরাজের কথা শুনে আমি খুব টেনশনে পড়ে গেলাম, কিন্তু তিনি বললেন এছাড়া কোনো পথ নেই। তোমাকে প্রথমত রোগ থেকে পুরোপুরি সুস্থ হতে হবে, তারপর সারা জীবন তো পড়েই আছি স্ত্রীর সঙ্গে আরামে থাকার জন্য। একদিকে কবিরাজের চিকিৎসার ফলে আমি আমার মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করেছি এবং অনেকটা ভালো অনুভব করেছি। আমাকে কবিরাজের কথা শুনতে হয়েছে, ভেবেছিলাম বিয়ে করার পর পুরো সত্যি কথাটা তোমাকে বলবো, কিন্তু কেন জানি না তোমাকে সত্যিটা বলার সাহস পেলাম না। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর কবিরাজ বলেছিল ফিটকিরি হচ্ছে আমার একমাত্র ঔষধ। তাই আমি ফিটকিরি দিয়ে এত ধ্যান দিতাম আমার সমস্যার বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে ভিতরে আমার সমস্যার কারণে আমি খুব টেনশনে থাকতাম। এই সত্যটা এতদিন তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম বলে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। এই সত্যিটা এতদিন তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম বলে
তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আমার স্বামীর কথা বিশ্বাস করলাম, কারণ তার চোখ থেকে অবিরাম পানি বের হচ্ছিল এবং তার মুখে সত্যিটাই স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি রজতকে বললাম যে তুমি যদি আমাকে এই বিষয়টা আগে বলতে, তাহলে আমি গত 3 মাস ধরে এতটা টেনশনে থাকতাম না। আমার মনে নানা রকমের প্রশ্ন আসতে শুরু করেছিল। আমি ছাড়া অন্য কেউ থাকলে সেও হয়তো তোমাকে নিয়ে এই রকম চিন্তা ভাবনা করত। আমি ভেবেছিলাম যে তুমি আমার সাথে প্রতারণা করেছো, কিন্তু এখন আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী যে আমি তোমাকে না বুঝতে পেরে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ওকে আমি আশ্বস্ত করি যে আমি তোমার পাশে থাকবো। যতদিন পর্যন্ত না তুমি পুরোপুরি ঠিক হও, ততদিন আমি তোমার যত্ন নেব। সেই দিন আর আজ আমি এবং রজত একে অপরের সাথে আছি এবং ঈশ্বরের অশেষ কৃপা ধীরে ধীরে আমার স্বামীর রোগও পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন রজত পুরোপুরি সুস্থ। স্বামী স্ত্রী একে অপরের সাথে সুখেই ঘর সংসার করছি। মাঝে মাঝে আমরা আমাদের ফিলিংস এক পাশে রেখে কিছু ভুলভাল জিনিস এসে হারিয়ে যায়। এরকম ছোট ছোট ভুল বোঝাবুঝির কারণে সংসার ভেঙে যায়। আমাদের একে অপরের বোঝার চেষ্টা করা উচিত, কিন্তু আমরা শুধু নিজের কথা ভাবি। আমরা অন্যের মনের অবস্থা বুঝতে চেষ্টা করি না যে তার মনে কি চলছে। যদি তার মনে কষ্টটা বুঝতে পেরে তাকে সাহায্য করি, তাহলে তার সেই সমস্যাটা কাটিয়ে ওঠা সহজ হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর যেন আমাদের সঠিক চিন্তা ভাবনা, সাহস এবং শক্তি দেন এবং আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। এখন আমার একটা 3 বছরের মেয়ে আছে। আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়েছে, কারণ রজত তো এত ভালো স্বামী যে মাঝে মাঝে আমি আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারি না। ইনি সেই মানুষ যাকে আগে না বুঝেই আজে বাজে কথা এবং সন্দেহ করেছিলাম। এখন আমি আমার ফ্যামিলি নিয়ে খুব খুশি।